আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা চমৎকার একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো ত্রিকোণমিতি। তো বন্ধুরা, আমার এই প্রেজেন্টেশন তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখাবে। বন্ধুরা, আমার এই প্রেজেন্টেশন তোমরা সম্পূর্ণটা দেখবা, অল্প অল্প দেখা রাখা দিবা না, এবং দেখার পর তারপরে তুমি এটা সম্পর্কে সম্পূর্ণ অবগত হবা। এবং অভিভাবকদের কাছে আমার আর্জি, আপনারা আপনাদের বাচ্চাকে আমার অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখাবেন। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি শব্দটা কিন্তু একটা গ্রিক শব্দ। ত্রি অর্থ তিন, যেমন ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ। কোণ অর্থ তো আমরা জানি, দুটি রেখা পরস্পর ছেদ করলে মাঝখানে যে বিচ্যুতি উৎপন্ন হয় সেটাই হলো কি কোণ। আর মিতি অর্থ পরিমাপ। তাহলে আমরা যদি ত্রিকোণমিতির সংজ্ঞা বলি তাহলে বলবো ত্রিভুজের পরিমাপ করাকেই আসলে ত্রিকোণমিতি করা। এটাকে যদি ব্যাপক অর্থে আমরা চিন্তা ভাবনা করি তাহলে বলবো গণিতের যে শাস্ত্রে ত্রিভুজের বাহু, কোণ, ক্ষেত্রফল এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করা হয়, তাকেই বলা হয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কিন্তু গণিতের একটা শাখা। তাহলে এর আবিষ্কারকের নামটা আমাদের একটু জানা দরকার। আবিষ্কারকের নাম হলো হিপারখাস। ইনি একজন গণিতবিদ এবং জ্যোতিষী ছিলেন। তাহলে এর ব্যবহারটা আমরা একটু জানি। সেই আদিকাল থেকে কিন্তু এই ত্রিকোণমিতির ব্যবহার শুরু হয়েছে আবিষ্কারের পর থেকে। মূলত এটা আবিষ্কার করা হচ্ছে বড় বড় গাছ, নদ নদী, পাহাড় পর্বত, এইগুলিকে মাপার জন্য। যেমন তোমরা মিশরের পিরামিডের কথা অবশ্যই তোমাদের সকলের মনে আছে। মিশরের পিরামিডের মধ্যে কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ এরকম অনেক ধরনের নকশা আছে। এবং জ্যোতিষবিদরা গ্রহ নক্ষত্রের দূরত্ব কতটুকু সেটা বাহির করার জন্য কিন্তু ত্রিকোণমিতি তারা ব্যবহার করছে। এবং আরও কত জিনিসে যে এটা ব্যবহার করা, এটা বলে কোনো শেষ করা যাবে না। তাহলে বন্ধুরা, আমরা আজকে আসি আমাদের মূল কাজে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সেম ধরনের দুইটা ত্রিভুজ আঁকবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এই ত্রিভুজের মধ্যে আমরা এখানে একটা কোণ আঁকি। ঠিক এখানে আমরা আরেকটা কোণ আঁকি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আমরা তাকে বলি কি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, আমি একটা ত্রিভুজ বড় আঁকলাম আর একটা ত্রিভুজ কিন্তু ছোট আঁকলাম। দুইটি সমকোণী ত্রিভুজ। দেখো, একটা ছোট একটা বড়। এটার নাম দিলাম আমি এ বি সি, এটার নাম দিলাম এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এখন দেখো, এই ত্রিভুজ দুইটার মধ্যে, এই দুইটা ত্রিভুজ, একটা বড় একটা ছোট, এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম নয়।
কিন্তু এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশকোণী, কারণ এই ত্রিভুজের যত বড়ই হোক না কেন এর তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, এবং এরও তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটাকে কি বলা হবে? সদৃশকোণী। দেখো, ত্রিভুজ দুটা যদি সদৃশকোণী হয় তাহলে তারা সদৃশ হয়। এবং দেখো, এই সদৃশকোণী যখন ত্রিভুজ হবে তখন তাদের বাহুর অনুপাতগুলো সমানুপাতিক। দেখো, এ বি বাহুকে যদি এ ড্যাশ বি ড্যাশ বাহু দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এর যে অনুপাতের পরিমাপ হবে সেটা সেম হবে এসি আর এসি এ ড্যাশ সি ড্যাশের পরিমাণের সমান হবে। আবার দেখো, আমরা যদি বিসি বাহু এবং বি ড্যাশ সি ড্যাশ বাহুর অনুপাত নিই সেটাও কিন্তু সমান হবে। তাহলে এই অনুপাতগুলি কি হবে? সমান হবে। তাহলে এই অনুপাতগুলির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং এই অনুপাতগুলির মধ্যে যদি আমি যে কোনো একটা বাদ দিয়ে দিই, ধরো যে আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো এই অনুপাতটাকে ইচ্ছা করলে কিন্তু এইভাবে লেখা যায়, যেমন এ বি ডিভাইডেড বাই এ সি ইজ ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ ডিভাইড বাই কত? এ ড্যাশ সি ড্যাশ। তাহলে এ বি ডিভাইডেড বাই এ সি, এ বি আমার এই বাহুটা আর এ সি আমার এই বাহুটা। তাহলে দেখো, এই দুই বাহুর মাঝখানে একটা কিন্তু কোণের পরিমাপ আছে, একটা কোণ আছে, দুই বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে। আসলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমরা আসলে ত্রিভুজের বাহু এবং কোণের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাই মূলত বাইর করি। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কি করি। সেম দেখো, এখানেও সেম, এই বাহুর সাথে এই বাহু এবং মাঝখানে কোণের সাথে একটা সম্পর্ক আছে। এবং দেখো, এই কোণ আর এই বাহু যে কোনো একটা জিনিস জানা গেলে কিন্তু আরেকটা জানা যায়। এই জন্য এটাকে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি ত্রিকোণমিতি হলো বাহু এবং কোণের মধ্যে একটা সম্পর্ক। তাহলে দেখো বন্ধুরা, ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। প্রথম হলো সাইন থিটা, যেটাকে আমরা বলি এসআইএন সাইন, যার অর্থ হলো ভর্ত। 2 নম্বর হলো কস থিটা, হলো কোসাইন। 3 নম্বর হলো টেন থিটা, যেটাকে আমরা বলি টেনজেন্ট। 4 নম্বর আমরা বলি হলো কট থিটা, যেটা হলো কোটেনজেন্ট। নাম্বার 5 সেটা হলো সেক থিটা, যেটা বলি সেকেন্ড। আচ্ছা, নাম্বার 6 হলো কোসেক্স থিটা, যেটা আমরা বলি কোসেন্ট। এই হলো ত্রিকোণমিতিক 6টা অনুপাত। এখন আমরা এই 6টা অনুপাতকে ত্রিভুজের মাধ্যমে কি করে বাহির করা যায় সেটা আমরা আলোচনা করি। এই টেন অর্থ হলো তোমার হলো স্পর্শ, আর সেন্ট অর্থ হলো ছেদক। তাহলে দেখো, স্পর্শক এবং ছেদক আমরা পাই আসলে বৃত্তের মধ্যে। দেখো, একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটার মধ্যে ছেদক এবং স্পর্শকের একটা সম্পর্ক আছে। দেখো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে দেখো, এটা যদি হয় একটা ছেদক, তাহলে এই ছেদকটা দেখো একটু একটু করে যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে দেখো তার অবস্থাটা কি হয়। এই
আর একটু সামনে যদি এই বিন্দুটা অগ্রসর হয় তাহলে তার অবস্থান হয় এই। আরো সামনে যদি এই বিন্দুটা অবস্থান করে তাহলে তার অবস্থা হয়, ছেদকের অবস্থান হয় এরকম। মানুষের একটা শেষ পরিণতি আছে, সেটা হলো মৃত্যু। তাহলে ছেদকের এই বিন্দুটা যদি একেবারে এই বিন্দুতে চলে আসে তাহলে রেখাটা হবে কি এরকম। একটা বিন্দুতে যখন ছেদকটা বৃত্তকে স্পর্শ করবে তখন তার অবস্থান হবে এইটা, তখন এই ছেদকটাকে বলা হবে কি স্পর্শ। তাহলে ছেদকের সাথে স্পর্শকের একটা সম্পর্ক আছে। এবং দেখো বন্ধুরা, যে বিন্দুতে এইটা ছেদ করছে তার সাথে যদি আমরা এই বৃত্তের কেন্দ্র যোগ করি তাহলে একটা রেখা হয়। এবং আমরা জানি বৃত্তের কেন্দ্র, বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা স্পর্শকের উপর লম্ব। এটা যদি ও হয় আর এটা যদি এ বি যদি ছেদক হয় তাহলে ও এ বি কিন্তু এ বির উপর লম্ব। এবার দেখো বি এর সাথে যদি আমরা ও যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ হবে। তাহলে দেখো ছেদক স্পর্শক এগুলির সাথে ত্রিভুজের একটা সম্পর্ক আছে। আমি এইটুকুই বলবো। আমি আবার একটা ত্রিভুজ আঁকি। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো কি অতিভুজ। তাহলে এই বাহুটা আমাদের অতিভুজ। এবং দেখো সমকোণের সাথে দুইটা বাহু আছে। এই বাহু দুইটার একটাকে আমরা বলবো লম্ব আর একটাকে বলবো ভূমি। এখন দেখো একটা মানুষ যদি এদিকে থাকে তাহলে সে বলবে এইটা ভূমি ওইটা লম্ব। আচ্ছা, মানুষটা যদি এইভাবে থাকে তাহলে সে বলবে এইটা ভূমি এইটা লম্ব। তাহলে আমাদের মধ্যে একটা সমস্যা বিরাজ করবে। তাহলে সমাধানটা কি হবে? সমাধানটা হবে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ তো সূক্ষ্মকোণ আছে, তার বিপরীত বাহুটা আমরা জানি অতিভুজ। তাহলে অপর দুইটা কিন্তু সমকোণ ছাড়া অপর দুইটা কোণ হলো সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ দ্বয়ের সাপেক্ষে অতিভুজ বাদে বাকি যে দুইটা বাহু আছে এদেরকে নামকরণ করা হয় সাপেক্ষে। তাহলে দেখো আমরা যদি এই কোণটাকে ধরি, আমরা যদি এইটাকে কোণ ধরি থিটা কোণ, এই কোণটাকে ধরো থিটা কোণ ধরলাম, তাহলে আমরা এই কোণের বিপরীত বাহু, এই কোণটার বিপরীত বাহুকে ধরবো লম্ব। তাহলে এটা হলো কি কোণের বিপরীত বাহু। তাহলে কোণের বিপরীত বাহুটা আমরা ধরবো কি লম্ব। আর কোণের সাথে অতিভুজ ছাড়া দেখো দুইটা বাহু আছে কোণের সাথে, একটা তো অতিভুজ আমরা জানি, তাহলে আরেকটা কি, আরেকটা নাম হলো কোণ সংলগ্ন বাহু। কোণ সংলগ্ন বাহু। আর কোণ সংলগ্ন বাহুটা আমরা বলবো কি ভূমি, সংক্ষেপে বলবো ভূমি। তাহলে আমরা বুঝতে পারলাম কারে আমরা লম্ব বলবো। আমরা লম্ব বলবো কোণের বিপরীত বাহুকে, আর ভূমি বলবো আমরা হলো কোণ সংলগ্ন বাহুকে। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের জিনিসগুলি বাইর করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আমরা একটা ত্রিভুজ আঁকি। ফার্স্ট আমরা একটা সরলরেখা নিলাম, বিসি সরলরেখা, বি আর এখানে সি নিলাম, বিসি সরলরেখা। তাহলে এই পাশে আরেকটা বিন্দু সরলরেখা দিলাম, সেই দুটো সরলরেখা পরস্পর ছেদ করলো কোথায়, বি বিন্দুতে এসে ছেদ করলো। আর এই সরলরেখাটার নাম দিলাম এ বি। তাহলে এই সরলরেখাটার উপর একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম দিলাম হলো এ। এ থেকে আমি বিসির উপর একটা লম্ব আঁকবো। সেই লম্বটা আমরা কিভাবে আঁকি দেখো, এই বিন্দুটার থেকে আমরা এখান থেকে একটা চাপ আঁকবো। এই চাপটা দুই জায়গায় ছেদ করছে, সেই দুই জায়গার ছেদ বিন্দু থেকে আমরা কি করবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ, আবার এখান থেকে আবার এদিকে একটা চাপ, দুইটা চাপ দেখো একটা জায়গায় এসে ছেদ করছে। এই ছেদ বিন্দুটা আমি কি করবো উপরে এসে যোগ করে দিব।
তাহলে এর সাথে যখন আমি এই ছেদবিন্দুটা যোগ করে দিব তখন যে রেখাটা হবে সেই রেখাটা কিন্তু এটার উপর কিন্তু লম্ব হয়ে যাবে। তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে একটা রেখার উপর কিভাবে লম্ব আঁকে তাও আমরা শিখে নিলাম। এবার দেখো, যেহেতু এইটা আমাদের লম্ব তাহলে অবশ্যই এই কোণটা আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত দিকে যেই বাহুটা আছে সেটা হলো আমাদের অতিভুজ। তাহলে অতিভুজটা আমাদের নাম কি? এবি। দেখো আমাদের এই চিত্রে অতিভুজ। তাহলে কোণটাকে আমরা ধরি হলো এই কোণ। দেখো আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, দেখো এইখানের মধ্যে আমরা যদি এই কোণটাকে যদি ধরো অন্য একটা কোণ ধরি যে আলফা কোণ ধরি, তাহলে আলফার বিপরীত দিকে কোণটা কিন্তু তখন লম্ব হবে এইটা। আর কোণ সংলগ্ন বাহুর মধ্যে দেখো এটা অতিভুজ, এটা কি কোণ সংলগ্ন বাহু, তাহলে এটা যদি অতিভুজ হয় তখন ভূমি হবে কিন্তু এটা। তাহলে আমরা এইভাবে কিন্তু অগ্রসর হব। তাহলে দেখো ফার্স্ট আমরা শুরু করবো হলো সাইন দিয়ে। তাহলে আমরা এটা মুছে দিলাম মুদ্রা, আমাদের এখন আপাতত দরকার নেই। তাহলে এখানে চলে আসবো নাম্বার 7 সাইন থিটা। আচ্ছা কিভাবে আমরা মনে রাখবো? দেখো এটা মনে রাখার একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি হলো মেমোরি ক্লু। মেমোরি ক্লু মানে একটা ছোট জিনিস দ্বারা বড় জিনিসকে মনে রাখা। তাহলে দেখো আমরা জানি সাগরে লবণ অনেক লবণ, কবরে ভূত আছে বা অনেক, কবরে ভূত অনেক, এই জন্য কেউ কবরে যাইতে চায় না। ভূতগুলি কিরকম? তেরা লম্বা ভূত, ভূতগুলি আবার তেরা লম্বা ভূত। তাহলে দেখো সাগরে লবণ অনেক, সাগর মানে হলো আমাদের সাইন, লবণ মানে আমাদের লম্ব, আর অনেক মানে আমাদের কি? অতিভুজ। তাহলে দেখো আমাদের উপরে হবে কি? লম্ব। তাহলে দেখো লম্বরে আমরা কি বলবো? দেখো কোণের বিপরীত বাহু। এখানে আমরা দেখি, দেখো লম্বটা দেখি, কোণের বিপরীত বাহু। দেখো কোণের বিপরীত বাহুটাকে কিন্তু আমরা বলতেছি কি? লম্ব। আর কোণের সাথে দুইটা বাহু আছে, একটা অতিভুজ আর একটা কি? ভূমি। তাহলে এটা যেহেতু অতিভুজ তাহলে এটা অবশ্যই ভূমি। তাহলে এটা হবে কোণ সংলগ্ন বাহু, কোণ সংলগ্ন বাহু। এটাকে আমরা বলি কি? ভূমি, যেটাকে এখানে আমরা বলছি ভূত। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদেরকে দেখো, আমাদের লম্ব হলো এসি আর অতিভুজ আমাদের এবি। তাহলে এটা হলো এসি ডিভাইড বাই কত? এবি। তারপর দেখো আর cos থিটা। cos থিটা হলো এখানে দেখো কবরে ভূত অনেক, কবর মানে cos, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। আর এটা কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা আমার কি? দেখো ভূমি আমার বিসি, অতিভুজ আমার এবি। তাহলে এটা হলো বিসি ডিভাইড বাই কত? এবি। এবার দেখো 9 হলো tan থিটা। tan থিটা কি? তেরা লম্বা ভূত, তেরা হলো tan, লম্বা হলো লম্ব, ভূত হলো কি? ভূমি। দেখো লম্ব আমার হলো এসি, ভূমি আমার কি? বিসি। তাহলে এসি ডিভাইড বাই কত? বিসি। আচ্ছা তারপর 10 হলো cot থিটা। cot থিটা হলো কার বিপরীত? cot থিটা হলো tan এর বিপরীত। তাহলে এই 9 হলো 10 হলো 9 এর বিপরীত। তাহলে উপরে চলে যাবে কি? ভূমি, আর নিচে চলে যাবে কে? লম্ব। তাহলে উপরে চলে যাবে বিসি, নিচে চলে আসবে এসি। আচ্ছা এবার দেখো 11 নম্বর। 11 নম্বর হলো sec থিটা। sec থিটা হলো আমাদের পদের বিপরীত, এটা একটা বিপরীত। তাহলে এখানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তাহলে কি? অতিভুজটা আমাদেরকে
দেখো এখানে অতিভুজ আমাদের এবি, ভূমিটা বিসি, তাহলে এটা হবে এবি ডিভাইড বাই কত বিসি। এবার দেখো 12 নম্বর, তাহলে 12 নম্বরটা কি হবে cos x থিটা। cos x থিটা হবে আমাদের সাইনের বিপরীত। দেখো সাইনটা আমাদের কি আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে কি অতিভুজ ডিভাইডেড বাই কত লম্ব। তাহলে অতিভুজটা আমার কি, অতিভুজ আমার এবি আর লম্বটা আমার এসি, তাহলে এবি ডিভাইড বাই কত এসি। এবার দেখো বন্ধুরা, এবার আমরা এখানে দেখি এই জিনিসটার ইচ্ছা করলে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই এবি ডিভাইড বাই কত এসি, কারণ এটা উল্টা দিলে আবার এটা হয়ে যাবে। ঠিক এটাকে এইভাবে উল্টা দেওয়া যায় এবি ডিভাইড বাই কত বিসি, এটার উল্টা দেওয়া যায় 1 ডিভাইড বাই বিসি ডিভাইড বাই কত এসি, এটার উল্টা দেওয়া যায় এইভাবে এসি ডিভাইড বাই কত বিসি, এইটাকে এইভাবে উল্টা দেওয়া যায় সেটা হলো বিসি ডিভাইড বাই কত এবি, এবং এইটাকে উল্টা দেওয়া যায় এসি ডিভাইড বাই কত এবি। এবার দেখো এ কার বিপরীত, সাইনের বিপরীত হলো cos x। তাহলে দেখো এখানে এবি ডিভাইড বাই এসি, দেখো এবি ডিভাইড বাই এসি, তাহলে cos x, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos x থিটা ইকুয়াল টু। এবার দেখো 8 এর সাথে মিল হলো আমার 11, তাহলে 8 এ আছে কত এবি ডিভাইড বাই বিসি, তাহলে এবি ডিভাইড বাই বিসি মানে sec থিটা, তাহলে এটা লিখতে পারি কি sec থিটা। এইটা আমরা লিখতে পারি কি 10 এর সাথে cot এর সম্পর্ক, তাহলে 1 ডিভাইড বাই বিসি ডিভাইড বাই এসি, তাহলে বিসি ডিভাইড বাই এসি টা আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই 10 টা আমরা লিখতে পারি cot, মানে cot হলো বিসি বাই এসি। ও এইটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই দেখো এসি ডিভাইড বাই বিসি, মানে এটা 10 থিটা, আর এইটাকে আমরা লিখতে পারি দেখো 1 ডিভাইডেড বাই, এটা কার সাথে আমাদের মিল, এইটা মিল হলো আমাদের cos এর সাথে, তাহলে দেখো তাহলে বিসি ডিভাইড বাই এবি আমাদের কি হলো cos থিটা ইজ ইকুয়াল টু 1, এসি ডিভাইড বাই বিসি, এসি ডিভাইড বাই আমাদের বিসি হলো 7 এর সাথে মিল, 11 সাথে 12 সাথে মিল, তাহলে এটা কি হবে sin থিটা। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু আবার নতুন করে 6টা অনুপাত পেলাম, সেটা হলো কি sin থিটা সমান 1 বাই cos x থিটা, cos থিটা 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, cos x থিটা সমান 1 বাই sin থিটা। এখন দেখো আমরা আরো দুইটা সূত্র বাইর করব, সেই সূত্রটা বাইর করব হলো এখান থেকে, এই নিচে দুটো আমাদের লাগবে না, এইটুকু আমাদের লাগবে। দেখো এখান থেকে আমরা আবার দুইটা সূত্র বাইর করব, সেটা কি দেখো বন্ধুরা এখানে দেখো AC ডিভাইড বাই BC, এটাও BC ডিভাইড বাই AC, একটা AC ডিভাইড বাই BC আর একটা BC ডিভাইড বাই AC, দোনোটার ক্ষেত্রে দেখো AB টা নেয় অনুপস্থিত, সো দ্যাট আমরা এগুলিকে কি করব AC ডিভাইড বাই AB দিয়ে ভাগ করে দিব, এটাও দেখো BC ডিভাইড বাই কত AB দিয়ে ভাগ করে দিব, কারণ আমরা যদি AB দিয়ে ভাগ করি এটা যদি উল্টানো হয় তাহলে AB আবার AB এর সাথে কাটা যায়, তাহলে এইখানে আমরা একই কাজ করব, তাহলে এটাকে BC ডিভাইড বাই কত AB দিয়ে ভাগ করব, এইটার আমরা AC ডিভাইড বাই কত AB দিয়ে ভাগ করব, যেহেতু AB না, তাহলে দেখো AC ডিভাইড বাই AB, AC ডিভাইড বাই AB মানে sin থিটা, তাহলে এখানে আমাদের চলে আসবে কি sin থিটা, আর দেখো নিচেরটা আমাদের হলো BC ডিভাইড বাই AB, BC ডিভাইড বাই AB হলো cos থিটা। এবার দেখো এবার BC ডিভাইড বাই AB কিন্তু উপরে হয়ে গেছে, তাহলে BC ডিভাইড বাই AB আমার cos থিটা উপরে চলে যাবে, আর AC ডিভাইড বাই AB হলো আমার দেখো AC ডিভাইড বাই AB হলো আমার sin থিটা, তাহলে sin থিটাটা কি হয়ে যাবে উপরে চলে যাবে, তাহলে আমার এই সূত্রগুলি কি হবে 12 পর্যন্ত ছিল, এটা 13 হবে আর এটা কত হবে 14। এবার দেখো এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা কি করতে পারি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, পিথাগোরাসের উপপাদ্যটা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ স্কয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটার উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি সেটা হলো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, তাহলে এটা আমরা বলি সংক্ষেপে বলতে পারি লম্ব স্কয়ার প্লাস কত
স্কয়ার। অরিজিনালি আসলে উপাদান হলো সমকোণী ত্রিভুজে সমকোণীর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, যেটা আমরা সংক্ষেপে লিখলাম এটা। তাহলে দেখো তো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারি কি পাই? দেখো এইটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু হলো কি এ বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার, এটা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা আরো অনেকগুলি সূত্র বাহির করব। দেখো বন্ধুরা, এই সূত্র দিয়ে আমরা কিভাবে সূত্র বাহির করব, বা উভয় পক্ষকে আমরা এ বি স্কয়ার দিয়ে ভাগ করে দিই। এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার ডিভাইড বাই কত এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইড বাই কত এ বি স্কয়ার। কি করলাম? উভয় পক্ষকে এ বি স্কয়ার দ্বারা ভাগ করলাম। ভাগ করলে এখন দেখো এখানে আমরা দেখে নিয়েছি, বা এই এ বি স্কয়ার কাটা গেল 1 হলো এসি ডিভাইড বাই এবি। এসি ডিভাইড বাই এবি আমরা লিখতে পারি এসি ডিভাইড বাই কত এবি হোল স্কয়ার, এইভাবে লিখতে পারি, প্লাস বিসি ডিভাইড বাই এবি আমরা লিখতে পারি কি বিসি ডিভাইড বাই এবি হোল স্কয়ার। এবং দেখো এটা হলো 1 এসি ডিভাইড বাই এবি। এসি ডিভাইড বাই এবি দেখো এসি ডিভাইড বাই এবি হলো আমার সাইন থিটা, তাহলে আমি এখানে সাইন থিটা তার উপরে একটা স্কয়ার আছে, প্লাস বিসি ডিভাইড বাই এবি। দেখো বিসি ডিভাইড বাই এবি হলো cos থিটা, তাহলে এটা লিখবো কি cos থিটা হোল স্কয়ার। এখন দেখো স্কয়ারগুলি যদি আমরা ভাঙায় দিই তাহলে কি হয় 1 ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের একটা সূত্র দাঁড়ালো, সেটা হলো আমাদের 15 নম্বর সূত্র কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এই সূত্র থেকে আমরা আবার অনেকগুলি সূত্র বাইর করতে পারি। এগুলি কিভাবে বাইর করতে পারি? দেখো 16 নম্বর যদি আমরা এখানে sin স্কয়ার থিটা রাখি তাহলে cos স্কয়ার চলে গেল 1 মাইনাস cos স্কয়ার থিটা। 17 নম্বর দেখো শুধু sin থিটা যদি আমরা রাখি তাহলে এখানে রুট হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। 18 নম্বর দেখো এখানে কি আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এবার cos স্কয়ারে রাখি তাহলে sin টা উপর চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা ঠিক 19 নম্বর কি হবে cos থিটা ইজ ইকুয়াল টু হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো বন্ধুরা আমরা এখান থেকে কয়টা সূত্র পাইলাম? এই 15 নম্বর থেকে আবার 4টা সূত্র পেলাম। ঠিক 20 নম্বরটা দেখো, আমরা দেখো বন্ধুরা এখানে যখন সম্পূর্ণটা আমরা এবি দিয়ে ভাগ করছি তখন কিন্তু আমাদের কি আসছে sin আর cos আসছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমি যদি এখন টেন আর যদি সেক আনতে যাই, দেখো টেনটা কি টেনটা ছিল কোণের বিপরীত বাহু বাই কোণ সংলগ্ন বাহু, তাহলে আমি বিসি দিয়ে ভাগ করে দিই। এই সূত্রটাকে আমরা যদি বিসি দিয়ে ভাগ করে দিই তাহলে এটা শেপটা কিরকম দাঁড়াবে সেটা আমরা দেখাই। দেখো এই জিনিসটা আমরা যদি 1 নম্বর ধরি তাহলে সমীকরণ 1 নং হতে পারে। এটা বন্ধ করে দিলাম, সমীকরণ 1 নং হতে পারে। বা এখান থেকে আমি আবার করে নিই, দেখো এ বি স্কয়ার ডিভাইড বাই কত বিসি স্কয়ার ইজ প্লাস ইজ ইকুয়াল টু এসি স্কয়ার ডিভাইড বাই কত বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইড বাই কত বিসি স্কয়ার। এটা উভয় পক্ষকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে বিসি স্কয়ার দ্বারা ভাগ করলে কি হয়? এখন আগের মতো এখানে দেখো কি হয়, সেটা হলো এরকম হবে, বা
AB ডিভাইড বাই কত BC হোল স্কয়ার ইজ ইকুয়াল টু AC ডিভাইড বাই কত BC হোল স্কয়ার প্লাস কত 1। এবার দেখো AB ডিভাইড বাই BC, AB ডিভাইডেড বাই কত BC, তাহলে এটা হলো আমাদের sec থিটা। sec থিটা হলো কি অতিভুজ ডিভাইড বাই কোণ সংলগ্ন বাহু মানে ভূমি। তাহলে এটা আমি লিখতে পারি কি sec স্কয়ার থিটা, আর এটা লিখতে পারি আমি কি sec থিটা হোল স্কয়ার লিখি তাহলে ভালো হবে, সমান AC ডিভাইড বাই BC। AC ডিভাইড বাই BC মানে আমার tan থিটা, তাহলে এটা লিখতে পারি tan থিটা হোল স্কয়ার প্লাস কত 1। এটা যদি আমরা এখন ভাঙি তাহলে এটা হবে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস কত 1। এখন আমরা যদি এইটারে যদি সাজাই তাহলে এটা হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এইটা আমাদের হলো কত 20 নম্বর সূত্র। এখন দেখো 20 নম্বর সূত্রটা আমাদের কি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এই জায়গা থেকে আমরা আবার সূত্র বাইর করতে পারি। তাহলে দেখো বন্ধুরা এখান থেকে আমরা কিভাবে সূত্র বাইর করতে পারি, এটা আমাদের আর দরকার নেই। এটা যদি আমরা বাইর করি শুধু sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1টা এপাশ চলে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা 22 নম্বর হয়ে যাবে sec স্কয়ার থিটা সমান এটা হবে শুধু sec থিটা সমান কি হবে শুধু sec থিটা হবে √1 প্লাস কত tan স্কয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে 22 এর পর 23 বাইরে হবে, 23 বাইরে হবে যদি tanটা আমরা ওদিক নিয়ে যাই দেখো tan স্কয়ার থিটা সমান হবে কি 1টার এদিকে আনলাম 10টার ওদিক নিয়ে গেলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস কত হবে 1, 1টা প্লাস ছিল এটা শেষে মাইনাস হবে। আর 24 নম্বর হবে কি tan থিটা সমান হবে √আবার sec স্কয়ার থিটা মাইনাস কত 1। এবার দেখো 25 নম্বর আমরা একটা সূত্র বের করব, সেটা হলো এই সূত্র থেকে। এবার যদি আমরা এটাকে কি করি একটু আগে কিন্তু আমরা এটাকে ভাগ করছিলাম কত দিয়ে BC স্কয়ার দিয়ে, এবার AC স্কয়ার দিয়ে ভাগ করব আরেকটা যেটা রয়ে গেছে সেটা। তাহলে AB স্কয়ার ডিভাইড বাই কত AC স্কয়ার ইজ ইকুয়াল টু কত AC স্কয়ার ডিভাইড বাই কত AC স্কয়ার প্লাস BC স্কয়ার ডিভাইড বাই কত AC স্কয়ার। এবার দেখো এটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এটা কি হয় বা AB ডিভাইড বাই কত AC হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত AC কাটা গেল AC কাটা গেল 1 হলো প্লাস কত BC ডিভাইড বাই কত AC হোল স্কয়ার। এবার যদি আমরা মান বসা দিই দেখো AB ডিভাইডেড বাই কত AC, AB ডিভাইড বাই AC হলো কি cos x থিটা তার উপর স্কয়ার একবার বসাই দিলাম 1 প্লাস কত এটা কি BC ডিভাইড বাই AC। তাহলে BC ডিভাইড বাই AC লম্ব আর ভূমির সাথে একটা tan এর সম্পর্ক আর একটা cot এর সম্পর্ক, তাহলে BC ডিভাইড বাই AC তাহলে এটা cot হবে cot স্কয়ার থিটা। তাহলে দেখো বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেছি, সেই সূত্রটা হলো কি cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে আমরা আমাদের সূত্রটা 24 নম্বরের জায়গায় 25 নম্বরে লিখে দিই। 25 নম্বরে লিখে দিলে দেখো কি হয় তাহলে cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। এখান থেকে আমরা বাইর করব কি 26 শুধু cos x স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1 প্লাস cot স্কয়ার থিটা 27 cos x থিটা সমান কি হবে √1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে 28 দেখো যদি cotটা আমরা রাখি তাহলে 1টা এদিক চলে আসলে 28 হয়ে যায়। দেখো cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে cos x স্কয়ার থিটা মাইনাস কত 1। আর 29 নম্বর সূত্রটা হবে কি cot থিটা ইজ ইকুয়াল টু √আবার cos x স্কয়ার থিটা মাইনাস কত 1। তাহলে বন্ধুরা দেখো আমাদের চমৎকার ভাবে
সবগুলি সূত্র আমরা বাইর করলাম এবং দেখো প্রেজেন্টেশনটা তুমি একবারে অরিজিনালি কীভাবে বাইর করে সেটাই আমি দেখালাম। তো আমি আরেকটা এপিসোড এটা করব, যে প্রেজেন্টেশনটার মধ্যে দেখবা এটা অনেক কম সময়ের মধ্যে কীভাবে বাইর করা যায় এবং আরও সহজভাবে কীভাবে মনে করা যায় সেটা তোমরা পাওয়া। আজকের প্রেজেন্টেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার দিবা, লাইক দিবা এবং কমেন্টস করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।